এই মাথায় করে চরখানপুর থেকে এত দূর একা একা এইটা মাথায় নিয়ে হাঁটছেন? না আসলে হয় নাকি, হবে, আসতে হবে। এই একা একা হাইটে আসছেন ওইখান থেকে? না ওই যে আমার বাড়ি আলা আছে, পায়ে আজ 20-22 দিন ব্যথা হয়েছে, ফজলা বাড়ি থেকে আনো। আচ্ছা একটু ভাবুন তো, ঠিক কতক্ষণ আপনি মাথায় একটা জুপি নিয়ে হাঁটতে পারবেন? বলছিলাম রাজশাহী এবং ভারত সীমান্তবর্তী চরখানপুরের কথা। তাদের দৈনন্দিন কাজের জন্য কতটা স্ট্রাগল করতে হয়। নদী, মরুভূমি, দীর্ঘ 1 ঘন্টার মতো পায়ে হেঁটে নিত্য প্রয়োজনীয় কাজের জন্য আসতে হয় রাজশাহী শহরে। আমার আজকের ভিডিওতে থাকবে চরখানপুরের মানুষের স্ট্রাগলের কিছু গল্প। কতটা স্ট্রাগল করে বেঁচে আছে তারা আমাদের মধ্যে। রাজশাহীর পদ্মা গার্ডেন থেকে এবারের গন্তব্যস্থল চরখানপুরের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। যাত্রা শুরু করছি চরখানপুরের উদ্দেশ্যে। আর আমি আছি এখন পদ্মা গার্ডেন। আর পদ্মা গার্ডেন থেকে রওনা হয়েছি চরখানপুরের উদ্দেশ্যে। আর ওইখানটায় নৌকা যায় চরখানপুরের উদ্দেশ্যে। যদি সরাসরি খানপুর যায় না, কিন্তু চরের মধ্যে থাকে। দীর্ঘ 1 ঘন্টার পথ হেঁটে তারপর চরখানপুর যেতে হয়। নদীর ঘাট যেতে হলে এইখানে 10 টাকা করে মাথা পিছু দিতে হয়। এখানে বাঁশ দিয়ে তারা সাঁকু বানিয়েছে ছোট্ট করে একটা, এইটার ফি হিসাবে তারা 10 টাকা করে নেয়। আচ্ছা, ওনার বাড়ি চরখানপুর, আর আমি তার সাথে সাথে চরখানপুর যাব, কারণ আমি যেহেতু চিনি না, আমাকে উনি নিয়ে যাবে। জি আচ্ছা চলুন আমরা যাত্রা শুরু করি। হ্যাঁ, সবজি নিয়েছিলাম। কি নিয়ে গেছিলেন? বেগুন। বেগুন বেগুন আপনাদের ওইখানে চাষ করা বেগুন? জি। আচ্ছা আজকে আমাকে দেখাবেন আপনারা কোথায় চাষ করেন বেগুন? আচ্ছা দেখাবো স্যার। আচ্ছা এই পার থেকে খানপুরের যে চর, ওই চরটুকু পর্যন্ত কত টাকা করে ভাড়া নেয়? 20 টাকা ঘাট এলে যাওয়া আসা, 40 টাকা 50 টাকা পরে খরচ। পদ্মা পার থেকে নৌকা সকাল 8টা থেকে শুরু হয়। সারাদিনই আসা যাওয়া করে, আর এটা নির্দিষ্ট কোনো টাইম থাকে না। নৌকাতে কিছু সংখ্যক মানুষ হলেই নৌকা ছেড়ে দেয় চরখানপুরের উদ্দেশ্যে। অসুবিধা হয়, আবার সময়তে ধরো যে নৌকার পারাপারের অসুবিধা হয়। নৌকা পারাপার একটা লোক আইলে বা ধরুন 1000 টাকা ভাড়া দিতে হয়, 500 টাকা দিতে হয়। মানে এরকম সময় যায় যে নৌকা অ্যাভেলেবল পায় না, তখন হ্যাঁ, বেশি ভাড়াও দিতে হয়। বেশি ভাড়াও দিতে হয়, দরকার আসতে হবে। আচ্ছা, যখন দেখা যায় অনেক বেশি অসুস্থ থাকে ডাক্তারের কাছে আসার জন্য, হ্যাঁ, তখন নৌকা একটা হটমট করে ভাড়া করে নিতে হয়, যা নেবে তখন প্রয়োজন মতন চলে আসতে হয়। আচ্ছা, আপনাদের ওই পারে কি স্কুল? প্রাইমারি স্কুল আছে, হাই স্কুল নেই? হাই স্কুল ছিল, মানে নদী ভেঙে গেছে। আচ্ছা, তাহলে হাই স্কুলে পড়তে হলে রাজশাহীতে আসতে হয়। মানে একটা অন্যরকম একটা কষ্টের জীবন ওই পারটা, খুবই কষ্টকর একটা জীবন। কারণ ওই পারে ইন্ডিয়ার বর্ডার, আর এই পারে বাংলাদেশের রাজশাহী। মধ্যে পড়েছে চরখানপুরের মানুষ। তারা চরের মধ্যে অনেক কষ্টকর ভাবে জীবনযাপন করে। আজকে আমি তুলে ধরবো তাদের কষ্টের জীবনযাপন। আর দেখতে থাকুন চরখানপুরের মানুষ কতটা সংগ্রাম করে তারা বেঁচে আছে আমাদের মধ্যে। ইঞ্জিন স্টার্ট দিয়ে দিয়েছে, আমরা চলে যাচ্ছি প্রায় চরখানপুরের উদ্দেশ্যে। আর এখন পদ্মা নদীতে আছি, ঠিক পদ্মা নদীর উপরে আমরা। চরখানপুর মূলত একটা পদ্মার বুকে ভেসে ওঠা একটা চর। পদ্মা ভাঙতে ভাঙতে এক পাশে চর পড়ে গেছে, আর এই চরে বাস করে কিছু মানুষ। চলেন। আচ্ছা, অলরেডি পদ্মা পার হয়ে গেলাম এবং হাঁটতে শুরু করলাম চরখানপুরের উদ্দেশ্যে। যত দূর থাকায় শুধু ধুধু মরুভূমি আর মরুভূমি। ভাঙতে ভাঙতে ওই দিক গেছে। আচ্ছা, এর দিক থেকে হ্যাঁ, ভাঙতে ভাঙতে যেতে যেতে একবার আমাদের এক বাড়ি ছিল এই মিডল চারে মধ্যে। আচ্ছা, ওই জায়গা ভাঙার পরে আবার চলেছে সামনে, আরো ওই বর্ডারের ধারে ভাঙন চলে গেছে। দিয়ে এখন আপাতত ভাঙছে না, ঘুরে আবার এই সময় এসেছে নদী, আবার ঘুরে আবার যেখানকার নদী সেখানে এসেছে। এই যে এই জায়গাটা আগে গাং ছিল, আবার ওই জায়গা থেকে আঙা এসেছে। পরিস্থিতি এইখানে খালি পায়ে হাঁটা যায় না। আর উনি মাথায় একটা বেগুনের ঢাকি নিয়ে যাচ্ছেন। এটা নিয়ে এখানে হাঁটা খুবই কষ্টকর, কারণ এখানে কোনো প্রকার কোনো কিছু বহন করা ছাড়াই হাঁটাই অসাধ্য। শুধু বালি আর বালি, কারণ পা স্লিপ কেটে যায় আর প্রচুর পরিমাণে বালি। এখানে আসলে ফিল হবে যে একটা মরুভূমির ফিল। চরখানপুর আসার আগে কিছু ভুল তথ্য পেয়েছিলাম যে এখানে না আসার জন্য এখানে নাকি
মানুষ আসলে এই সাথে যা থাকে সবকিছু নিয়ে নেয়। আসলে এই সম্পূর্ণ তত্ত্বটাই ভুল। ওই নদীর ওই পরে পরে ধরেন যে এই যে যারা সব এই যে বেড়াতে এলো না ছেলে মেয়ে একসাথে, দেখা আছে ওরা ধরো যে কোনো খারাপ কাজ করছে, ওখানে যে মনে করো যে একটু ফাঁক ফুক পাইলো, দেখা আছে মেরে দিল, সুযোগ পেলে যায় তুই এই কাজ করলি কেন, বা হামকে নুকি মাইরে টাকা টুকি যা ছিল এইখানটায় হাঁটা খুবই কষ্টদায়ক। আমি আসার আগে এটা আমার ধারণার বাইরে ছিল যে এখানে হচ্ছে এত পরিমাণ কষ্টদায়ক। মাথার উপরে হচ্ছে পুরা রোদ, একদমই পুরা মাথার উপরে, আর নিচে দিয়ে হচ্ছে প্রচণ্ড বালি, পা হচ্ছে স্লিপ কেটে যাচ্ছে একটু পরে পরে। আমার মাথায় আসে না যে উনি এটা মাথায় নিয়ে কিভাবে হাঁটছেন। প্রতিদিন আপনাদের এইভাবে হাঁটতে মাথায় নিয়ে কষ্ট হয় না? আমাদের পরিস্থিতি এখন হাঁটতেই হবে, এখন বুদ্ধি তো নাই, এখন এখানে গাড়ি ঘোড়াও তো নাই, যাইতেই হবে। কোনো রাস্তা নেই না, কোনো প্রকার যদি একটা রাস্তা হইতো কত না ভালো হইতো। কত ভালো হতো, হ্যাঁ তাই তো, রাস্তা হলে একটা খুবই ভালো হতো। এখানে রাস্তা সম্ভব। হয়ে যেত, মানে যে আমলে রাস্তা হয়েছিল একবার, সেই আমলে যদি এরকম ভাঙতো না ভাঙতো রাস্তা হয়ে যেত, যেহেতু বিল্ডিং হয়েছিল 2টে 3টে আচ্ছা আচ্ছা 4টে বড় বড় বিল্ডিং হয়েছিল, আপনার যে ডাক্তারখানা হয়েছিল সিদ্ধে সবই হয়েছিল, যেগুলো সব ভাঙতে ভাঙতে ভেঙে গেছে। যে প্রতি বছরে কি একটু একটু করে চর পড়ে? হ্যাঁ, প্রতি বছরে ধরেন যে এটার কোনো ঠিক নাই, এমনি আর একবার গাং হইতে পারে, বুঝছেন, নদী কোন সময় যাবে এটা কেউ বলতে পারা যায় না। আর নদীর ধর্মটা এরকম, এক পাশ হচ্ছে ভরে যায় আর এক পাশ ভেঙে যায়। ভেঙে যায়। নদীর এই পার ভাঙে ওই পার গড়ে, এরকমই চলে। নদীর প্রকৃতির নিয়মই হচ্ছে নদী অতিবাহিত হয়। চরখানপুর থেকে আসছেন? এই মাথায় করে চরখানপুর থেকে এত দূর একা একা এইটা মাথায় নিয়ে হাঁটছেন? না আসলে হয় নাকি, হবে, আসতে হয়। হাঁটা ছাড়া কোনো বিকল্প রাস্তা নেই? না, মানে এরকম একটা এলাকা, এখানে আপনি হচ্ছে যত প্রকারই অসুস্থ থাকেন, যত বয়সী হোক, বিকল্প কোনো রাস্তাই নেই না, হাঁটা ছাড়া। হাঁটা ছাড়া। এখানে আসলে অবশ্যই সাথে করে পানি নিয়ে আসবেন। পানি পাওয়া খুবই কষ্টকর, পানি পিপাসা লাগে প্রচুর, কারণ প্রচন্ড গরম আর নিচে হচ্ছে বালি। মরবা আস্তে আস্তে হাঁটবা, কি করবা? এই একা একা হাইটে আসছেন ওইখান থেকে? না, ওই যে আমার বাড়ি আছে, হলো পায়ে আজ 20-22 দিন ব্যথা হয়েছে। ফজলা বাড়ি থেকে আনো 11 দিন, 2 বেটির বাড়ি ওষুধ খাচ্ছি, তখন একটু ভালো লাগছে, ওষুধের এখন পড়ে যায় সব ব্যথা। এই গাড়ি আসবে বলে সকাল থেকে তাকাচ্ছি, বাড়ির আন্দোলন থেকে এখনো গাড়ি গেল। ভাঙরে না ভাঙলে তো রাস্তাঘাট এখানে হয়ে যেত, আপনার মনে হচ্ছে এই সব কিছু হয়ে যেত এমনি। যে ভুই আর পরে আবাদ করতে আসে, এখানে ভালো মাটি হলে এখানে আরেকজন ভুই দিয়ে নেবে এই জায়গার পরে, এই জায়গার পরে আরেকজন আসবে। হ্যাঁ, এখন এই মাটি নাই তাহলে আসেনি ভুইয়ালা, জমিওয়ালা আসেনি, মাটি হলে পরে ঠিকই আসতো, আসে ভুই দিত এখানে। যার জমি যার রেকর্ডে আছে উনি আসবে, মানে যদি আবার পলি পরে তখন আবার এসে চাষ ওই করবে। খেলবে তখন এসে। যার যার জমি ভাগ করা। আচ্ছা, আমি এখন যে পাশটা দাঁড়িয়ে আছি, এর যে ওই পাশটাতে কোনো চাষ হয় না, ওখানে শুধু বালি আর বালি, তার লেগে ওই জমিওয়ালা জমি লিবে না। আর এই পাশটাতে পুরাটাইতে চাষ হয়। হ্যাঁ, এই পাশের জমি সব লিয়ে লিয়েছে ভুইয়ালা, আপন আপন জমি যার যার জমি সে চাষ করতেছে। হ্যাঁ, এইখান থেকে হচ্ছে মানুষ চাষবাস শুরু করে দিছে। এগুলো কি বুনছে? এগুলো এগুলো মসুর ডাল। মুর্শিদাবাদ জেলা তো গোটা বাংলাদেশের ছিল, পুরাটাই তো মুর্শিদাবাদ, বিহার, উড়িষ্যা, আগে তো এই বাংলাদেশের মধ্যে পুরাটা একটা ছিল, ভারতের একটা ভাগাভাগি করে অংশ দখল করে দিয়েছে। হ্যাঁ, ওই ঢালুর জায়গাতে বাড়ি ছিল আমার। আপনার আগের বাড়ি ছিল? আগের বাড়ি ছিল, পরে ভেঙে গেছে, পরে ওইখানে আবার ওখানে দিয়েছে আমার বাড়ি আবার ট্রান্সফার করছে। প্রাইমারি স্কুল ছিল ওখানে, ওইখানটা হচ্ছে প্রাইমারি স্কুল। পরে এটা কি এখন? এমনি একটা লাইন ছিল একবারে খিদিরপুর, খানপুর, একবার গোটা একবার 3000 ভোটের লাইন ছিল, গোটা একবার এক লাইনে বাড়ি ছিল, সব ভেঙে গেছে, সব ভেঙে গেছে। পরে এখান থেকে বাড়ি ঘর আমার নিজেই সামনে করেছে, এখান থেকে ভেঙে বাড়ি সব ওইখানে নিয়ে গেছে আবার। ওই মাথাতে একটা স্কুল ছিল, প্রাইমারি স্কুল ছিল ওই মাথায়। হ্যাঁ, ওই খিদিরপুরের মাথাতে। যাতা বড় গ্রাম ছিল নাকি, যাইতে লেগে 1 ঘন্টা লাগতো গ্রাম যেতে যেতে। এখানে আছে একটা 3 তলা বিল্ডিং ছিল ভাইয়ের সামনে। এখানে মানে বিল্ডিংটা যখন করা হয়েছে, ওনার চোখের সামনে হচ্ছে আবার বিল্ডিংটা ভেঙে গেছে। নদী যে হচ্ছে কতটা নিষ্ঠুর হয়, এটাই তার হচ্ছে সবচেয়ে বড় প্রমাণ। দাদি কি করছেন এখানে? হ্যাঁ,
খড়ি বানাচ্ছেন এই যে গোবর দিয়ে না, গোবর দিয়ে লাকড়ি তৈরি করছেন। এই যে এগুলা ওনারা হচ্ছে লাকড়ি তৈরি করছে রান্নার কাজে ব্যবহার করার জন্য। এগুলো হচ্ছে গরু থাকার ঘর না? জি। এখানে কেউ মানে গরুর সাথে কেউ থাকে না? না, রাত্রে কেউ থাকে না। আচ্ছা। আর এই ছোট্ট ছোট্ট ঝুপড়ি ঘরগুলা হচ্ছে এইখানে রাতে গরুকে এখানে ওনারা রাখে। মজার বিষয় হচ্ছে এখানে কোনো মানুষ থাকে না, মানুষ থাকে না, শুধু গরুগুলাকে রেখে দেয়। আর ঠিক ওই পাশটাই হচ্ছে চরখানপুর। ঠিক 11টায় হচ্ছে পদ্মারপাড় থেকে আমরা রওনা হই। আর চরখানপুরের ঠিক কাছাকাছি চলে আসছি। আর ওই যে হচ্ছে এই ছোট্ট একটা নদীর একটা অংশ, এটা পার হলে আমরা চলে যাব চরখানপুরে। অলরেডি আমরা দীর্ঘ হচ্ছে 1 ঘন্টা 10 মিনিট হাঁটতে হাঁটতে চলে আসছি অলরেডি চরখানপুর। আর এই যে এখানে কিছু রাজহাঁস, গরুর জন্য চরখানপুরের মানুষ ঘাস কেটে নিয়ে আসছে। কত দূর থেকে নিয়ে আসছেন? এই তো নদীর ওই পার থেকে। 1 ঘন্টা 13 মিনিট হয়ে গেছে। আমরা হচ্ছে বালি এবং মরুভূমির মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে আসছি চরখানপুর। আর এইটা হচ্ছে চরখানপুর, মানে একদমই হচ্ছে প্রত্যন্ত একটা অঞ্চল, একটা গ্রামীণ একটা জনজীবন। এখানকার মানুষ যে কতটা স্ট্রাগল করে বেঁচে আছে এখানে, মানে 1 ঘন্টা 13 মিনিট বা 10 মিনিট যারা একটু দ্রুত হাঁটে তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে 1 ঘন্টা হেঁটে প্রতিদিন নিত্য প্রয়োজনীয় বাজারের জন্য বা যে কোনো কাজের জন্য, এখানে হচ্ছে চাষাবাদের জিনিস বেচার জন্য যেতে হয় রাজশাহী শহরে। দীর্ঘক্ষণ হাঁটতে হাঁটতে এখানে আসতে হয়। এখন গ্রামের উপরে হচ্ছে শস্য আবাদ হয়েছে। হাঁটতে হাঁটতে চলে আসছি আবু বক্কর ভাইয়ের বাসায়। আর এটা হচ্ছে তার বাড়ি। এই পাশের মানুষজন একদমই নিরিবিলি, আর খুবই সুন্দর একটা জায়গা। চাচি কেমন আছেন? ভালো আছেন? তোমার নাম কি? এদিকে আসো। কি নাম? মানিক। মানিক। তুমি কি বাড়ির? না, ওই বাড়ি। তোমার নাম? সোহাগ। এখানে বসো। তোমার নাম কি? সোহাগ। সোহাগ। স্কুলে যাও? এই বাড়ি তুমি? না, ওই সামনে। সামনে বাড়ি। স্কুলে যাও না কেন? এই ভাল লাগে না। ভাল লাগে না। আচ্ছা, এই জায়গার কি বেশিরভাগ ছেলে পেলে স্কুলে যায় না? না। হ্যাঁ? কেন যায় না? সবাই বাদ দিয়ে দিয়েছে। সবাই পড়ালেখা বাদ দিয়ে দিয়েছে। যায় কিছু কিছু। কিছু কিছু যায়। চরখানপুরের প্রায় বেশিরভাগ ঘরগুলো হচ্ছে এরকম ছোট ছোট। এরকম হচ্ছে উপর দিয়ে হচ্ছে টিন দেয়া, আর সাইড দিয়ে হচ্ছে ঘরগুলো একদমই জীর্ণ শীর্ণ অবস্থা। টমেটো ক্ষেত এগুলো। আর এটা কি ক্ষেত? এটা গম চাষ করেছে। এই আসসালামু আলাইকুম, ভালো আছেন? আপনারা এখানকার স্থানীয়? স্থানীয় এখানে না? এটা হচ্ছে চরখানপুর হাফিজি মাদ্রাসা। এখানে চরখানপুরে যারা থাকে তারা এখানে হচ্ছে পড়াশোনা করে। আর মাদ্রাসাটা হচ্ছে এই পাশটা একটা ঘর, আর এই পাশটা হচ্ছে আরেকটা ঘর। এখানে হচ্ছে অজুখানা, এখানে সাথে ওয়াশরুম। চরখানপুরে আসলে পড়ালেখার জন্য এতটা সুবিধাও নেই বলতে গেলেই চলে। একটা স্কুল আছে, একটা মাদ্রাসা আছে পুরা এলাকা জুড়ে। এটা হচ্ছে চর তারানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়। চরখানপুরের ঠিক পুরা মধ্যখানে একটা স্কুল, আর একটাই টোটালি হচ্ছে স্কুল, প্রাইমারি স্কুল। হাই স্কুল একটা হলে ভালো হতো। এখানকার যে স্টুডেন্ট যারা আছে 3 মাইল হচ্ছে পুরা বালির মধ্যে 3 মাইল হচ্ছে হেঁটে তারপর হচ্ছে রাজশাহী শহরে গিয়ে পড়ালেখা করতে হয়। তাদের জন্য এটা খুবই দুঃখজনক একটা, খুবই কষ্টসাধ্য একটা বিষয়।
এখানকার যে টিচাররা তাদেরও অনেক কষ্ট। তারা রাজশাহী শহর থেকে এখানে এসে প্রতিদিন পাঠদান করান এবং মাত্র হচ্ছে এখানে আপাতত 4 জন থাকলেও ট্রান্সফার হয়ে যাওয়ার কারণে মানে এখন 2 জন আছেন। 2 জনের হচ্ছে পুরাটাই সব স্টুডেন্টদেরকে শিক্ষাদান করতে হয়, পরে হচ্ছে অফিসিয়াল কিছু কাজ থাকে ওইগুলো মেনটেন করতে হয়। এখানে কষ্ট তো আছেই। এখন এই এলাকার মানুষজনেরও পড়াশোনার যে অধিকার, মৌলিক অধিকার, সেই অধিকারটা তো অবশ্যই আছে, কিন্তু মানে ওই পাশ থেকে যে আসার কষ্টটা, হাঁটা, মাঝখানে চর পড়ার কারণে প্রচুর হাঁটা লাগে, একটা ব্যাপক কষ্ট। টিচার সংকট, যদি উপর মহল কোনো মানে সদিচ্ছা থাকলে আসলে এগুলো মনে হয় যে ঠিক করা সম্ভব। কারণ মাঝখানে একবার শুনলাম এরকমও হইতে পারে যে প্রতি মাসে মাসে হয়তো বা একজন টিচারকে ডেপুটেশনে পাঠিয়ে এক মাস করে মানে পালাক্রমে হয়তো বা পাঠদান চলবে, এরকমও শুনলাম। আর এখন কি অবস্থায় আছে কিছুই আসলে জানি না, সবকিছু ঘোলাটে অবস্থায় আছে। তবে মানে আমাদের যে বলছি যে 4 জন টিচার, 4 জনের মধ্যে অলরেডি জানুয়ারির 1 তারিখ থেকে আমাদের একজন ম্যাম পিটিআই ট্রেনিং এ আছে। আর মোটামুটি এই যে 3 জন থাকলেও যেহেতু আমাদের যে শ্রদ্ধেয় প্রধান শিক্ষক ম্যাম, ওনার ট্রান্সফার হয়ে গেছে অনেক আগেই, এখনো উনি ছাড়পত্র পায় না। ছাড়পত্র পাইলে হয়তো উনি চলে যাবে। হাতে গোনা 2 জন টিচার দিয়ে আর কি স্কুলটা চলছে। 2 জন টিচার হয়ে 6টা ক্লাসে মানে মেইনটেইন করা, এটা যে কতটা কষ্টকর যে কেউ চিন্তা করলেই বুঝতে পারবে। আমাদের আর এখানে কিছু বলার থাকে না, অনেকটা পরিস্থিতির শিকার এরকম অবস্থাতেই চলছে। মানে আপনাদের এই স্কুলটা ওইখানে ছিল, মানে সামনে নদী, ছোট্ট একটা নদী, ওই নদীর ওই পারে ছিল। ওখানে পাকা দোতলা বিল্ডিং ছিল, ভেঙে গেছে। হ্যাঁ পরে সেটা ভাঙছে আর কি। মোটামুটি ওই 80-র দশকের আর কি, 80 বা 90-এর দশকে। হ্যাঁ, কি নাম তোমার? হ্যাঁ, আমার নাম আজমিরা। কি? আজমিরা। আজমিরা। তোমার বাবার নাম কি? আমার আব্বুর নাম স্বপন। কি? স্বপন। স্বপন। কি করছো তুমি? আমি এখন খেলছি। কানপুরে এসেই হচ্ছে দেখা হয়ে গেল আজিজ ভাইয়ের সাথে, ভাইরাল একজন পার্সন। আজিজ ভাইকে চিনে না হচ্ছে এরকম খুবই কম সংখ্যক মানুষ আছে। ওই পার থেকে এই পারে আসতে আমাদের অনেক বাধা বিঘ্ন পার হতে হয়েছে, কারণ ওই পারে হচ্ছে অনেক মানুষই বলে যে এই পারের মানুষ ভালো না। আসলে এই পারে না আসলে হচ্ছে আপনারা বুঝতে পারবেন না যে এই পারের মানুষ কতটা মিশুক। সবসময় হচ্ছে তারা অতিথি আপ্যায়ন করেন। আজিজুল ভাই মাত্রই বলছিলেন যে ওই পারের মানুষজনের 1 কোটি টাকা থাকলেও তারা একটা সমাদর যে ওইটা করতে পারে না। আর এই পারের মানুষ দিন এনে দিন খায়, তারপরেও তাদের যে হচ্ছে একটা আপ্যায়ন, কিছু না থাকলেও পানি খাওয়ার জন্য একটা গ্লাসে পানি অন্তত দিবে। আজিজুল ভাইয়ের আপ্যায়নে আমি মুগ্ধ হয়ে গেলাম এবং সে আমাকে তার পুরো চরখান প্রোগ্রামটাই ঘুরে ঘুরে দেখালেন। আজিজ ভাইয়ের সাথে কাটানো মুহূর্তগুলো আমি নিয়ে আসবো দ্বিতীয় পর্বে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।